আচ্ছা বলেন তো, ঐতিহাসিক একটা ঘটনা যেটা আপনার আওরঙ্গজেবের কবর, এটা সরানোর জন্য হিন্দুরা কেন লেগেছে? বর্তমানে ভারতে মুসলিমদের উপরে কি চলছে বলুন আপনি। আজকে আচ্ছা, প্রতি আজকে কোথায় আমি খোঁজ হয়েছে নেইনি, একটু আপনি বলেন। যদি বলেন যে এই সপ্তাহের ঘটনা, আমি এখনই নোট করে এই আপনাকে সপ্তাহে একটু না, পরে আমি আজকে দিয়ে দিচ্ছি। আজকে আজকের ঘটনা বলেন, আজকে আজকে সারাদিনে কোথায় প্রতি ভাঙা হয়েছে। আজকে আমি এখনো খোঁজ নেইনি, আজকে খোঁজ নিলে আমি জানাচ্ছি। গতকালকেরটা বলেন। আমরা এই এই না অন্তর্বর্তীকালীন দাদা, সরকারের গতকালকেরটা আসার বলেন, টু দ্য পরে পয়েন্টে বহু আসি, টু টাকা দ্য পয়েন্টে আসি। প্রতারণা খুব হয়েছে। বড় ধরনের অভিযোগ, আমি এগুলির মধ্যে আমি কখনোই ব্যক্তিগতভাবে এটা আমি ছাড় দেই না। আচ্ছা, ইটস এ বিগ প্রতিদিন না, স্টেটমেন্ট। ধরেন এই বছরে আপনার একদিন ভাঙছে, একদিন পার্শ্ববর্তী ভাঙা দেশে কোনো এই বিষয় না। স্টেটমেন্ট গুলিতে আপনি আমি বলি আপনার এই বছরে যদি স্টেটমেন্ট নিয়ে একদিন ভাঙা এই হয়, সেটা স্টেটমেন্ট নিয়ে বিশেষ কিনা। পার্শ্ববর্তী দেশে ওই মাছের মতো লাফানো সাংবাদিকরা আছে। তুলসী গাবার যখন যখন ভারতে, তখন কিন্তু আমেরিকার যিনি একজন গ্যারি পিটার্স নামে একজন সিনেটর কিন্তু ঢাকায়। তো উনাকেও কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আপনার ট্রাম্প সাহেব নির্বাচনের সময় হিন্দু নির্যাতনের কথা বলেছিলেন। তো উনি কিন্তু এই বিষয়টা একেবারেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এবং উনি বলেছেন, এবং মানে এটাই বোঝানোর চেষ্টা করেছেন এটা ছিল তার রাজনৈতিক নির্বাচনী বক্তব্য এই বিষয়টা। এখন তুলসী গাবার্ড যেটা বলেছেন সেখানে কিন্তু তার এজেন্ডার মধ্যে যে বক্তব্য ছিল সেখানে না। একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন, তার উত্তরে উনি এই জিনিসটা বলেছেন যে মার্কিন প্রশাসন উদ্বিগ্ন। এখন এই বিষয়টা দেখেন, মার্কিন প্রশাসন কিন্তু প্রত্যেক বছরই তাদের একটা রিপোর্ট পেশ করে মাইনরিটি নির্যাতন নিয়ে, এবং সেটা ভারতের মাইনরিটি, বাংলাদেশের মাইনরিটি, বহু দেশের মাইনরিটি নিয়েই তারা কথা বলে। এটা কথা বলা কিন্তু একেবারে থেমে গেছে তা না। এখন একটা বিষয় যেটা আমাদের একটু আগেও আমাদের স্যার বললেন, আহ, সেখানে দেখেন, সরার স্যার যেটা বললেন, যে পার্শ্ববর্তী ভারতের যে কথাটা আপনারা বলতে চাচ্ছেন, ভারতে কিন্তু মাইনরিটিদের কথা বলার জন্য ওখানে সংখ্যালঘু মন্ত্রণালয় আছে। দীর্ঘদিন যাবত ওখানে মুখতার আব্বাস নকভী মন্ত্রী ছিলেন। ওখানে ওএসির মানে কি ওএসি জানো, ভদ্রলোক হচ্ছে একজন বিখ্যাত মানে মুসলিম নেতা। তিনি মুসলিমদের সপক্ষে পার্লামেন্টে জোরালো বক্তব্য দিতে পারেন। সেখানে সংখ্যালঘু কমিশন আছে। এই 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 বাজেটেও দেখলাম কর্ণাটক সরকার মুসলমানদের জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে শুধুমাত্র মুসলিমদের উন্নয়নে। আমাদের 4,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার মুসলিমদের উন্নয়নে বরাদ্দ দেয়। অখিলেশ যাদব সরকার দেখলাম যে 200 কোটি টাকা হচ্ছে শুধু কবরস্থানের জন্য তারা বরাদ্দ দিচ্ছে। ভারতে মুসলিম নেত্রী মানে মুসলিমদের উন্নয়নে বিশাল কিন্তু একটা বাজেট আছে, বাজেট থাকে, তাদের নেতা তৈরি করার আছে, পার্লামেন্টে তাদের লোক বল আছে সব। কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু একটা সংখ্যালঘু কমিশন আমরা চেয়েছি, সংখ্যালঘু একটা মন্ত্রণালয় চেয়েছি, আমরা সংরক্ষিত আসন দাবি করেছি, কিন্তু বাংলাদেশ সরকার কোনোদিনও এই কথাগুলো বলে মানে বাস্তবায়ন সে করেনি। নিয়ে আজকে বিতর্ক, তুলসী বিগত গ্যাবার্ডের, সময় চেয়েছেন, সে আমি নিয়ে বলি বিতর্ক একটু একটু আছে বলি, কিন্তু। হ্যাঁ তুলসী কিন্তু গ্যাবার্ডের এখনো তো বিপক্ষে বলার জন্য আমি বলি, ভারতের মানে জে এম আকবর নামে একজন ভদ্রলোক পররাষ্ট্র মন্ত্রী মন্ত্রী নিয়োগ, একজন মুসলিম পররাষ্ট্র মন্ত্রীর আগেও আমরা দেখেছি যে যে কিছু কিছু হলেই ওই মুসলিম নেতা তার প্রতিপক্ষ কথা বলে। কিন্তু বাংলাদেশ সরকার কেন এই জিনিসটা করে না? এতগুলো উপদেষ্টা নিয়োগ করেছে, তার ভিতরে একজন হচ্ছে সে যে যে সাপের দাঁত নাই, করে না কো ফোঁসফাস, সেই জাতীয় কে যে নাম, এই নামটাও আপনি মনে হয় উচ্চারণ করতে পারবেন না, তারা নিয়োগ করে রাখছেন। একজন হিন্দু লোক তারা চোখে দেখে না। এতগুলো মহিলা নিয়োগ করছে একজন হিন্দু লোক। এতগুলো 10টা কমিশন নিয়োগ করছে, সেই 10টার মধ্যে একটা হিন্দু নাই। একটা চেয়ারম্যান তো, কোন একটা মানে কমিটির চেয়ারম্যান তো দূরের কথা, নেই। আপনার হাইকোর্টে প্রায় 300-র উপরে আইন কর্মকর্তা নেছে, সেখানে 2জন মাত্র হিন্দু, তাও হচ্ছে সেই একজনের তল্পিবাহ করছে মানে এক আইন উপদেষ্টা। তো এগুলো তো আছে, বাস্তবতা নাই। আজকে এনিমি প্রপার্টি, শুধু হিন্দুদের সম্পত্তি এনিমি হয়েছে, যেটা একটা বিরল জিনিস। কেন এই জিনিসটা হিন্দুদের সম্পত্তি মানে এনিমি আসবে কেন? আজকে রাজধানী মার্কেট, মদনেশ্বর মহাদেব জিউ ঠাকুরের জায়গায় সেখানে মসজিদ বানায় রাখছে। এখানে সীতানাথ মন্দিরের জায়গায় ক্যাপিটাল বিস্কুট কারখানা, এবং সেখানে ঈদগাহ ঈদগাহ ময়দান বানিয়েছে। এই যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না, তাহলে হিন্দুর সংখ্যা কমছে কেন? ভারতে মুসলিম সংখ্যা বাড়ছে কেন? সেখানে 8% মুসলিম ছিল আপনার ইসের সালে, কি বলে, 47 সালে। এখন সেটা বেড়ে 16%-এর উপরে গেছে। বাংলাদেশে 1947 সালে হিন্দু সংখ্যা ছিল 33%, সেখান থেকে এখন 7.9%। তার মানে আগামী 20 বছর হিন্দু শূন্য হবে একেবারে। আমরা হাজার বছর সম্প্রীতির কথা বলছি, সরল স্যার কি বলতে পারবে তার ছোটবেলায় যেসব ফ্যামিলি হিন্দু ছিল সেগুলো এখন আছে? নাই। এবং এই যে একদিকে হচ্ছে আমরা, আমাদের কথা বলার মতো কোনো সুযোগ নাই, মানে সব সব ধরনের নেগলেক্ট যা যা করা সেগুলো করছে। তারপরে একদিকে হচ্ছে কোনো বিচারহীনতা, এগুলোও নাই। তারপরে ওইদিকে প্রতিনিধিত্ব তো নাই। সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু মন্ত্রণালয় যেগুলো থাকার কথা সারা পৃথিবীতে আছে, এমনকি খোদ পাকিস্তানের মতো জায়গা আছে, সেখানে বাংলাদেশ মানে নাই। তো এইগুলো তো আমরা তো মানে হারে হারে ই করছি। আপনি এনিমি প্রপার্টি দেখেন, যেখানে রাজাকার, আল বদল, আল শামস, এদের সম্পত্তি এনিমি হওয়ার কথা ছিল, তা কিন্তু করেন নাই। তো এখন বরং হিন্দুদের সম্পত্তি, যারা বাংলাদেশের 100% মানে হিন্দু ছিল, হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি, সেইগুলো নাই। বরং এখন কি হচ্ছে, আজকে গত পরশুদিন আমাদের হাইকোর্টে একটা সম্মেলন হলো পাহাড়িতে, পাহাড়ে যারা বাঙালি এখন আর কি, অর্থাৎ 1947 সালে
পাহাড়ে অবাঙালি ছিল, মানে ওই উপজাতি যারা, ওরা ছিল 98%। এখন সেখানে তারা 55% এসে ঠেকছে। বাঙালি হয়ে গেছে 2%, ছিল সেই 2% থেকে চলে গেছে ওখানে প্রায় 45%, আরো বেশি, প্রায় 50%-এর কাছাকাছি এসে গেছে। তো এখন ওরা তারা বলতে চাচ্ছে যে ওখানে যে পার্বত্য আইন আছে সেখানে ওই পাহাড়িদের জন্য কয়েকটা 3 পার্বত্য জেলার থাকে। এখন ওনারা বলছে আমাদের সংরক্ষিত আসন দিতে হবে, সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব থাকতে হবে। তাহলে মুসলিমরা যেখানে সংখ্যায় কম সেখানে প্রতিনিধিত্ব দাবি করে, সেখানে আমরা আমরা যেখানে সংখ্যায় সেখানে তারা মানতে চায় না, সেখানে বলতেই চায় না যে আমরা সংখ্যালঘু, সংখ্যাগুরু মানি না। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা আগামী 10 বছর পরে পাকিস্তানে তো এখনো 17 জন এমপি, 2 জন হায়ার, প্রায় 19 জন আছে এগুলো তো সিনেটর আছে। অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র, আপনি যতগুলি কথা বলেছেন এগুলি অবশ্য অধিকারের বিষয়। আমাদের দেশে আমাদের এখনো দেখা যাচ্ছে যে আলেম সমাজ তাদের নিজেদের অধিকার নিয়ে এখনো ফাইট করে যাচ্ছে। আলেম সমাজ মনে করছে যে সরকার দেখা যাচ্ছে তাদেরকে তাদের মতো করে অনেক অধিকার দিচ্ছে না, যেটা তারা না না, প্রাপ্য। এই এ নিয়ে তো আছে, বাংলাদেশের যে এটা কয়জন আমাদের এনজিও নিজেদের কর্মকর্তা নেওয়ার মুসলিমদের মধ্যে পরেও তো তো এই আলেম প্রবলেম আলেম আছে। সমাজের এটা একজন ভিন্ন প্রতিনিধি ব্যাপার। আছে আরেকটা তাদের। হলো আপনাদের উপর নির্যাতন চলছে। সে যে নির্যাতনের কারণে মানে সঙ্গে যেমন আপনার বর্তমানে ভারতে মুসলিমদের উপরে কি চলছে বলুন আপনি? এটা কি আমি তার তো সেই কথাই বলছি, মুসলিমরা সেখানে কি তো কথা বলার মতো আপনার মাইনরিটিদের জন্য প্রতিনিধিত্ব নিশ্চিত আছে, সেরকম সংখ্যালঘু কমিশন আছে, দেখেন সংখ্যালঘু নির্বাচনের মাধ্যমে মন্ত্রণালয় আছে। আপনাকে ওটা কি ওখানে কি তো সেখানে তো স্পেশাল? মুসলিমদের কথা বলার মতো জায়গা করে দেওয়া আছে, ওখানে তাদের সেই উন্নয়নের জন্য জায়গা করে প্রত্যেকটা দেওয়া আছে। মানুষ, সেই প্রত্যেকটা জায়গাটা মুসলিম বাংলাদেশে নাই কেন? মুসলিমরা যারা রয়েছে তারা আমরা ভারত, কঠোর ফাইট দিয়ে সেখানে নির্বাচিত হয়। ওখানে সংরক্ষিত কোথায়? আসনে কেউ মুসলিম মুসলিম কোনো সংসদ সদস্য নাই আছে? কিন্তু সংখ্যালঘু মন্ত্রণালয় তার ফাইট করে না নেওয়া না লাগে না নাই, না, আমি বলি আগে ইজি আগে দিয়ে এটা দিছে, বলেন। সংখ্যালঘু কমিশন দিয়েছে। ভারতে কি মুসলিমরা কি কোনোভাবে কোনো দয়াতে কোনো দয়ার মাধ্যমে কি দয়ার ভোটের মাধ্যমে বা সরকারের দয়ার মাধ্যমে সংসদ সদস্য হয়? কেন? এই যে মানে পশ্চিমবঙ্গ সরকার 4,000 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে, এটা কি এটা ভিন্ন শুধুমাত্র ব্যাপার। মুসলিমদের উন্নয়নে? আমি জানি না, কিন্তু পশ্চিমবঙ্গে তো সবচেয়ে কি বেশি হয়েছে? আপনি এখন মুসলিম। ওয়েবসাইট দেন, পশ্চিম এই যে কর্ণাটক সরকার আচ্ছা গত আচ্ছা, পরশুদিন আমি বাজেট ওটা করেছে, বলছি সেখানে না। 51 কোটি টাকা তারা আপনারা বরাদ্দ তো দিচ্ছে। চাচ্ছেন, আপনারা চাচ্ছেন, আমরা আপনারা চাচ্ছেন, সর্বক্ষেত্রে ভারতের কথা উদাহরণ দেন, কিন্তু আপনারা ভারতের মুসলিম সংরক্ষিত কর্মী কেন? আসন চাচ্ছেন, সে ভারতের নিয়ে বিতর্ক জনসংখ্যা হতে পারে। বাড়ছে কেন? আমি আজকে ওটা নিয়ে কথা বলছি ভারতের না। অবশ্যই আমি ভারতের আপনাদের জনসংখ্যা, পক্ষে বলবো, ভারতের ডেফিনেটলি যদি মুসলিম আপনাদের ওরকম জনসংখ্যা বিবেচনা বাড়তেছে করার কেন? সুযোগ থাকে বাড়তেছে? সরকার তাদের সেই বিবেচনা সুযোগ করবে। সুবিধাটা আছে। আপনার আজকে মরুভূমিতে ধান লাগাইলে হবে না, কেন হবে না? সেখানে অনুকূল পরিবেশ নাই। বাংলাদেশে হিন্দুর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, কারণটা কি? অনুকূল পরিবেশটা নাই। কিন্তু পশ্চিম মানে ভারতে মুসলিম আচ্ছা আমাকে বলেন জনসংখ্যা তো, হিন্দু সংখ্যা কমে প্রতিদিন যাচ্ছে, বাড়ছে। হিন্দুদেরকে পিটায় কেউ বের করে দিচ্ছে? তো আপনার এনিমি প্রপার্টি করে হিন্দুদের সম্পত্তি এনিমি করেন নাই? এটা কি আজকে করেছেন কে তো। করছে? এটা কে করছে? যারাই করুক, স্বাধীন বাংলাদেশ সরকার করেছে, কোন সরকারই সেটা বাদ আমরা দেয়নি। আজকের কথা বলতেছি, বিএনপিও স্বাধীন বাদ বাংলাদেশ দেয়নি। সরকার যে করেছে এটা নিয়ে, এটা আজ থেকে আর 50 বছর আগের কথা। এই বিষয় সেটা নিয়ে কথা বলা সেটা তো যেতে পারে। কেউই বাদ দেয় নাই, সে আপনারা আমি বিএনপি সরকার আপনার বাদ কথা দেয় আজকের নাই, এই প্রশ্ন যদি আসি, অন্তর্বর্তীকালীন সরকার। আজকের প্রশ্ন যদি আসি অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র বাবরি প্লিজ, আজকে টু দা পয়েন্ট যদি বলেন। আজকে গত এই যে এই সরকার আসার পর, শেখ হাসিনা পতনের পর, এরপরে বাংলাদেশে কি এই যেসব কারণগুলি আপনি বলছেন, এসব কারণে কি বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়েছে? প্রত্যেক বাড়ি বাড়ি চাঁদা চাঁদা তুলেছে, প্রত্যেক বাড়ি বাড়ি হিন্দুদের যতগুলো গ্রাম আছে প্রত্যেক বাড়িতে চাঁদা তুলেছে, বিএনপি একবার চাঁদা তুলেছে, আর পুলিশ হলো গ্রেপ্তারের ভয় দেখায় চাঁদা তুলছে প্রত্যেক গ্রামে গ্রামে, প্রতিটা গ্রামে। আমি নিজে 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 জানি, আপনি চাঁদা নিজে তুলেছে জানেন? এখনো পর্যন্ত ভয় দিতে। হ্যাঁ, আচ্ছা, বলেন তো কোথায় এটা করেছে? আপনি আমাকে একটা সারা দেন, বাংলাদেশে উদাহরণ দেন। আমি প্রত্যেকটি গ্রামে, আমি গোপালগঞ্জে আপনি কোটালীপাড়ায় আমি তালিকা দিয়ে দেবো, প্রত্যেক জায়গায় চাঁদা তুলেছে। কোটালীপাড়া, এটা এমনকি মানে গত পরশু শোনেন, এর কারণ, গত কারণটা বলুন আপনি। কোটালীপাড়া আমি আরেকটা লিখে বলি। রেখে আমি এটা গত অনুষ্ঠানের পর পরশুদিন, দোয়া দিব। আচ্ছা হুম। গত পরশুদিন মতুয়া, বাংলাদেশ মতুয়া পার্টি নামে একটা পার্টি গঠন করার জন্য তারা মিটিং করেছে। তাদের আহ্বায়ক কপিল কৃষ্ণ মন্ডল সোমনাথ দেখে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে গেছে। কেন মতুয়া দল করা হবে? বাংলাদেশে বিভাজন করা যাবে না। তারা ইসলামী দল করতেছে, ইসলামী আন্দোলন করছে, হেফাজতে ইসলাম করতেছে, সবকিছু, কিন্তু মতুয়া দল করবেন। দক্ষিণ অঞ্চলে হিন্দুদের একটা পার্ট মতুয়া, সেইটা করার জন্য আজকে কপিল কৃষ্ণ মন্ডল জেলে, তাকে বিস্ফোরক আইনে মামলা ঢুকাই দিতেছে, সোমনাথ দেখে গ্রেপ্তার করে জেলে ঢুকাই দিতেছে। এই তো গত পরশুদিন ঢুকাইছে। আচ্ছা, হচ্ছে এটা তো। হলো ঠিক আছে, তার মানে রাজনৈতিক একটা বিষয়, রাজনৈতিক একটা বিষয়। আমি এটা আপনি সেটা নিয়ে আপনার সাথে রাজনৈতিক। এটা এই নিয়ে আমি সরকারের অবশ্যই সময় আলাপ কেন করবো। হিন্দুরা একটা দল গঠন করতে পারবে না, যেখানে সরকার বলছে 20শে এপ্রিল পর্যন্ত আপনারা রাজনৈতিক দল নিবন্ধনের জন্য জমা দিতে পারবেন, সেখানে যাতে হিন্দুরা ইউনিটি না হতে পারে সেটার জন্য তারা বাধা দিচ্ছে। ফাইন, যদি এটা রাজনৈতিক ইয়ে হয় ডেফিনেটলি এটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আমি বলছিলাম যে এই যে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে নির্যাতন করে তাদেরকে। এই যে মানে প্রতিদিনই প্রত্যেকদিন প্রতিমা ভাঙতেছে, প্রতিমা ভাঙা তো থেমে নাই। প্রতিদিন মন্দির ভাঙা, প্রতিমা ভাঙা, রাস্তার থেকে এমনিতে যা যা মানে
এমন কোনো নাই প্রতিভা যে আজকে সেখানে কোথায় হচ্ছে না, প্রতিভা করছে। ভাঙা হবে? আজকে 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 তো এখন রাত বাংলাদেশে। আজকে আচ্ছা, প্রতিভা আজকে কোথায় আমি ভাঙা খোঁজ হয়েছে নেই, একটু আপনি বলেন। যদি বলেন যে এই সপ্তাহের ঘটনা, আমি এখনই নোট করে এই আপনাকে সপ্তাহে একটু না, পরে আমি আজকে দিয়ে দিচ্ছি। আজকে আজকের ঘটনা বলেন, আজকে আজকে সারাদিনে কোথায় প্রতিভা ভাঙা হয়েছে? আজকে আমি এখনো খোঁজ নেইনি, আজকে খোঁজ নিলে আমি জানাচ্ছি। গতকালকেরটা বলেন। আমরা এই এই না অন্তর্বর্তীকালীন দাদা, সরকারের গতকালকেরটা আসার বলেন, টু দ্য পরে পয়েন্টে বহু আসি, টু জায়গায় দ্য পয়েন্টে আসি। প্রশ্ন খুব আদালত। বড় ধরনের অভিযোগ, আমি এগুলির মধ্যে আমি কখনোই ব্যক্তিগতভাবে এটা আমি ছাড় দেই না। আপনি বলেন ব্যক্তিগত, আপনি গতকালকের খবরটা একটু বলুন। গতকালকে গতকালকে দাঁড়ান, সময় পার হয়ে যাচ্ছে। আমি এরপরে আচ্ছা, আমি 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 দিচ্ছি, ডক্টর কলিমুল্লাহর কাছে যাচ্ছি। আচ্ছা, পাঁচ পাঁচ দিন আগে হচ্ছে লক্ষ্মীপুরে প্রতিমা ভাঙছে, আমি 5 দিন আগে, গতকালকের কথা শুক্রবার দিন। জিজ্ঞাসা করেছি দাদা, আমার গতকালকে। গতকাল সরকার কি আমার এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনি হচ্ছে কিনা? বলেছেন, মাত্র বলেছেন আমি দেখছি প্রতিদিন হচ্ছে। দাদা প্রতিদিনই হচ্ছে, প্রতিদিন। আমি তো বলছি প্রতিদিন। আমি তো যেগুলো নেট গতকালকেরটা থেকে বার আজকেরটা করছি আপনি আমি খবর দেখাচ্ছি। নেন নাই, গতকালকেরটা নিয়েছেন? কেন? আমি এখন বের করে দেই, আপনার 5 দিন আগের ঘটনা, ঘটনা না? সেদিন কি মানে অবশ্যই বাসা ঘটনা, হয়ে গেছে? কিন্তু তাহলে এটা তাহলে প্রতিদিন যে বললেন, এটা বড় একটা স্টেটমেন্ট দাদা। অবশ্যই এই বিগ বুধবার স্টেটমেন্ট। বুধবার রাতে গাজীপুরে ভাঙছে, আপনি কালিয়াকুরে গত বুধবার রাতে। পরশুদিন একটা বলেন, আচ্ছা গত 5 দিন আচ্ছা, আগেরটা বুধবার বলেন, এই ঠিক আছে। গত বুধবারে হলো কালিয়াকুর, গাজীপুরে কালিয়াকুর ভাঙছে। তারপর হচ্ছে গত বুধবার। বুধবার। ওকে, বুধবার গাজীপুর কালিয়াকৈর না? হ্যাঁ, ঠিক আছে। তো আমি এটা এটা নিয়ে আমি এগুলো পত্রিকা নিউজ। আর এমনিতে অনেক নিউজ এখন, নিউজ সবগুলো নিউজ কিন্তু আসেও না, পত্র পত্রিকা আসেও না আমাদের কাছে, প্রায়ই ওকে, আমাদের কাছে সংবাদ। ঠিক আছে। ওকে। আপনি বলছেন প্রতিদিন, প্রতিদিন হয় কিনা ডেফিনেটলি আমি জনগণের কাছে আমার জানতে চাই। প্রতিদিন না, প্রতিমা ভাঙচুর হচ্ছে কিনা। না আমি, আপনি তো বলছেন প্রতিদিন হচ্ছে, আচ্ছা, ইটস এ বিগ প্রতিদিন না, স্টেটমেন্ট। ধরেন এই বছরে আপনার একদিন ভাঙছে, একদিন পার্শ্ববর্তী ভাঙার দেশে কোনো এই বিষয় না। স্টেটমেন্ট গুলিতে, আপনি আমি বলি আপনার এই বছরে যদি স্টেটমেন্ট নিয়ে, একদিন এই ভাঙে সেটা স্টেটমেন্ট নিয়ে বিশেষ কিনা। পার্শ্ববর্তী দেশে ওই মাছের মতো লাফানো সাংবাদিকরা আছে, না, না, যারা লাফিয়ে লাফিয়ে আপনার আমার এটাকে প্রচার করবে। আপনার আপনি রাজধানী মনে করেন মার্কেট, এটা? আমি এখন জানি এই ঢাকা শহরের রাজধানী মার্কেট, যেটা হচ্ছে মন্দিরের জায়গা, একটা মসজিদ বানায় রাখছে। কেন এই মসজিদ থাকবে কেন মন্দিরের কোথায় এটা? জায়গায়? আচ্ছা আচ্ছা, রাজধানী ঠিক মার্কেট, আছে। রাজধানী মার্কেট টিকাটলি, এখনো ঠিক মসজিদ, আছে, 4 তলা মসজিদ বানাইছে, একটা এটা মার্কেট কবে বানায় রাখছে, কবে মন্দিরটারে বানাইছে? কারাগারের মতো আটকায় রাখছে। কবে বানাইছে? বানাইছে তো আরো 5-7 বছর আগের থেকেই বানাচ্ছে তো, এই আমি সরকার মানে আমি এই বলছি বাংলাদেশে। আজকের কথা, আমি আমি কাউরে বুঝাইতে পারলাম না আজকের বিষয়টা। আমি আমি শুধু বললাম আজকের, আপনি তুলসী গ্যাবার্ড, শুধুমাত্র আজকের আপনারা দিনটাই কেন কেন ঘটবে, আমরা একটা বিশাল, এই পাঁচ আপনারা বছর কেন আগের ঘটনাটা ঐতিহাসিক কেন হবে বিষয়গুলো না? নিয়ে? তুলসী আচ্ছা গ্যাবার্ড আপনি কেন বলেন তো, আজকের কথা বলছেন? আচ্ছা বলেন তো, ঐতিহাসিক একটা ঘটনা যেটা আপনার আওরঙ্গজেবের কবর, এটা সরানোর জন্য হিন্দুরা কেন লেগেছে? আওরঙ্গজেবের কবর ভাঙছে, আপনি আওরঙ্গজেবের নিজস্ব জীবনীতে পড়েন, তিনি নিজে 1669 সালে নিজে অর্ডার দিয়ে মথুরার কাশীনাথ কেশবরায় মন্দির ভাঙছে। উনি নিজে অর্ডার দিয়ে বিভিন্ন অঞ্চলের, উনার নিজস্ব অর্ডার, উনার নিজের লেখা, উনার সভাকবিদের লেখা বইতে আছে। উনারাই নিজে শত শত মন্দির ভাঙছেন। এই আওরঙ্গজেব ভাঙে নাই, আওরঙ্গজেব, উনার আচ্ছা। নিজের তো লেখা। এখন এখন এই শত শত বছর পর ওনার কবর ভাঙতে হবে? না, উনার শত শত বছর কেন, আমরা যেটা মামলা করি, আপনার বাড়ি কেউ দখল করে নিয়ে গেলে বঙ্গবন্ধুর বিচার হয়েছে প্রায় 50 বছর পরে, বিচার করেন নাই আপনারা? করছেন তো। আওরঙ্গজেব আপনার আওরঙ্গজেব আপনার আওরঙ্গজেব লুটেদের আওরঙ্গজেবের সঙ্গে আপনার আওরঙ্গজেবের ইতিহাস কত বছর আগে? লুটেদের সঙ্গে